হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো কারেন্ট ইলেকট্রিসিটি। ক্লাসটা আমাদের ক্লাস 12 ফিজিক্স, নিট এবং জেই এক্সামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আজকে আমরা পর্যালোচনা করব ইলেকট্রিক কারেন্ট, ড্রিফট ভেলোসিটি, ওহমস ল এবং রেজিস্ট্যান্স বা রোধ, এগুলো সম্পর্কে। তাহলে আমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স কি। বলছে যে প্রভাবের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা কি হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় তাকে তড়িৎ চালক বল বলে। বিষয়টাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যে আমরা একটা সার্কিট কনসিডার করছি, যে সার্কিটে আমার একটা বাল্ব লাগানো আছে, এর সাথে একটা ব্যাটারি কানেক্টেড আছে। তাহলে কি হয় যে এই ব্যাটারির নেগেটিভ পোটেনশিয়াল কি করছে, একটা ইলেকট্রনকে রিপিল করে এবং ইলেকট্রনটা কি হচ্ছে এই পথে ঘুরে ব্যাটারির পজিটিভ টার্মিনালে যাচ্ছে। আর এই ব্যাটারির পজিটিভ টার্মিনালে যাওয়ার সাথে সাথে ইলেকট্রনের মুভমেন্টের অপোজিট ডিরেকশনে একটা কি হয়, কারেন্ট ফ্লো হয়, যার ফলে বাল্বটা জ্বলছে, এটা আমরা জানি। কিন্তু এই যে ব্যাটারির দুটো টার্মিনাল আছে, একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল, এদের মাঝখানে তো কিছু ফাঁকা জায়গা আছে। এই জায়গায় যদি আধানের ফ্লো না হয় তাহলে এই জায়গার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর কারেন্ট ফ্লো না হলে কি হবে, বর্তনী পরিপূর্ণ হবে না, যার ফলে কিন্তু আমরা বাল্বটিকে জ্বলতে দেখব না। কিন্তু বাস্তবে কি তা হয়? তা কিন্তু বাস্তবে হয় না। তাহলে বাস্তবে কি হচ্ছে, যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে যখন একটা ইলেকট্রন ব্যাটারির পজিটিভ টার্মিনালে যাচ্ছে, তখনই পজিটিভ টার্মিনাল থেকে একটা ইলেকট্রন কি হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে চলে যাচ্ছে, যার ফলে সার্কিটের মধ্যে চার্জের ফ্লোটা কন্টিনিউয়াসলি ঘটতে থাকে এবং আমরা কি হয়, বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ পাই। অর্থাৎ কি হচ্ছে, যে ব্যাটারির নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য যে সংস্থাটা কাজ করছে তাকে আমরা বলছি ইএমএফ। বা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কি হচ্ছে, যে একটা ইলেকট্রনকে নেগেটিভ টার্মিনালে নিয়ে যেতে যে কার্য করতে হচ্ছে তাকে আমরা বলছি ইএমএফ বা তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল বেসিক্যালি কি, সম্পাদিত কার্যের পরিমাণ ডিভাইডেড বাই স্থানান্তরিত আধান। তাহলে তড়িৎচালক বলকে আমরা ই দিয়ে ডিনোট করি বা কখনো কখনো ভি দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ যেখানে কার্যের পরিমাণ, কিউ হচ্ছে আধানের পরিমাণ। কৃতকার্যের একক আমরা জানি জুল, আধানের একক কুলম্ব। তার মানে এর এককটা কি, জুল কুলম্ব ইনভার্স, অর এটাকেই আমরা বলি ভোল্ট। আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে। নাও বলছে 1.5 ভোল্ট তড়িৎচালক বলের অর্থটা কি, যে 1 কুলম্ব আধানকে বা 1 কুলম্ব আধানের ইলেকট্রনকে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে নিয়ে যেতে বলের বিরুদ্ধে যে কার্যটা করতে হচ্ছে সেইটা, দ্যাট ইজ 1.5 জুল কার্য আমাকে করতে হবে। তড়িৎচালক বলে কি হয়, রাসায়নিক শক্তিটা আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মুক্ত বর্তনী বা ওপেন সার্কিটে সবসময় তড়িৎচালক বল কিন্তু থাকে। তড়িৎচালক বল কি, কোষের মধ্যে সবসময় বর্তমান রয়েছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো ছবিতে কি দেখানো হয়েছে, ছবিতে একটা আমি কন্ডাক্টর দেখিয়েছি বা পরিবাহী দেখিয়েছি। তাহলে কন্ডাক্টরের একটা প্রাইমারি বিশেষত্ব কি, যে দেখো যদি আমরা মেটালের কথা বলি, একটা কিছু মেটাল আমি ধরে নিলাম সে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসকে যদি আমি ভাবি 13, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 13। সো ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, যে 1s2, 2s2, 2p6, 3s2,
অ্যান্ড 3p1। তাহলে লাস্টের যে কক্ষ বা যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা? 3টে। তার মানে যোজ্যতা কক্ষটা কিন্তু এক্ষেত্রে আমাদের পরিপূর্ণ বা অর্ধপূর্ণ নয়। তার মানে বাইরের কক্ষের ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াসের আকর্ষণ বল সেটা খুব দৃঢ় নয়। তার ফলে এই যে বাইরের কক্ষের ইলেকট্রন গুলো আছে এরা লুজলি বাউন্ড হয়। তাহলে লুজলি বাউন্ড হলে খুব সামান্য এনার্জিতেই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন হিসাবে বিচরণ করতে পারে। আর এই ফ্রি ইলেকট্রন গুলো কি হচ্ছে, যে কন্ডাক্টরের মধ্যে এদিক ওদিক ইতস্তত ভাবে ছোটাছুটি করে বেড়াচ্ছে, রাইট? তাই তো। এবার এই কন্ডাক্টরটাকে যখনই আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করছি তখন ইলেকট্রন গুলো একটা সুনির্দিষ্ট পথে যাতায়াত করতে পারে, যার ফলে কি হয়, বর্তনীতে আমরা একটা প্রবাহ পাই। তাহলে প্রবাহ কি জন্য আসছে? প্রবাহ হচ্ছে আমার চার্জের ফ্লোর জন্য, রাইট? তাহলে প্রবাহ মাত্রা কাকে বলছে? যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাধান যায় তাকে বলছি আমরা প্রবাহ মাত্রা। সাপোজ যে কিউ অ্যামাউন্টের চার্জ আমার যেতে সময় লাগাচ্ছে টি সেকেন্ড, রাইট? বা উল্টো করে আমি বলতে পারি যে টি সেকেন্ড টাইমে আমার পরিবাহীর এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কিউ কুলম্ব আধান যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে আমার যাবে, আমরা বলবো কিউ বাই টি, আর ইউনিট হবে কি? কুলম্ব পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যাচ্ছে সেটাকেই আমরা বলছি প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু, আমরা ফার্স্ট রিলেশন পেলাম কি? কিউ বাই টি। এখন যদি সময় অবকাশটা খুব কম হয়, তাই আমি বলছি when time interval is too small, সময় অবকাশটা খুব কম হলে, তার মানে যদি ডিটি টাইমে আমার ডিকিউ অ্যামাউন্ট অফ আধান যায়, তাহলে একক সেকেন্ড বা 1 সেকেন্ডে কতটা যাবে? ডিকিউ বাই ডিটি। তাহলে কারেন্ট বা প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু আমরা আবার লিখতে পারবো ডিকিউ বাই ডিটি। এখান থেকে কনসেপ্ট আসবে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাৎক্ষণিক প্রবাহ যদি ডেল্টা টি টাইম অবকাশটা খুব ক্ষুদ্র হয়, এ ডেল্টা টি টেন্স টু 0, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ডেফিনেশন আই ইনস্ট্যান্টেনিয়াস আমরা লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা কিউ বাই ডেল্টা টি, দ্যাট ইজ ডি কিউ বাই ডিটি। আশা করি এই অবধি কথা ক্লিয়ার। ওকে, ওকে। তাহলে আমরা কি বলতে পারছি? এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। সো আমরা দেখতে পেলাম যে আই ইকুয়াল টু কি? ডি কিউ বাই ডিটি। তাহলে টি টাইমে কতটা অ্যামাউন্টের চার্জ যাচ্ছে? তাহলে অ্যামাউন্ট অফ চার্জ
ফ্লো অ্যাট টি টাইম। তাহলে I ইকুয়াল টু dq বাই dt, সো dq কত আসছে, dq আসছে আমাদের I dt। এবার অ্যামাউন্ট অফ চার্জ কিউ, কিউ কত, ইন্টিগ্রেশন dq, টাইমটা কত 0 থেকে টি টাইম অবধি, সো উই ক্যান রাইট ইন্টিগ্রেশন 0 টু t I dt। এই জিনিসটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আশা করি এই অবধি কথা ক্লিয়ার। এবার তড়িৎ প্রবাহকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। একটাকে আমরা বলছি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, আরেকটাকে বলা হচ্ছে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। ডিসি কারেন্টে কি হচ্ছে, যে সময়ের সাথে সাথে আধান প্রবাহের যে অভিমুখ তা পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ হচ্ছে যেদিকে, সেই দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তাকে আমরা বলবো ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। আমরা কোথার থেকে পাই, ব্যাটারি, সেল, এগুলো থেকে আমরা ডিসি কারেন্ট পাই। এসি কারেন্ট কি, যে নির্দিষ্ট সময় অবকাশ অন্তর অন্তর আধান প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয়ে যাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট। দেখো এখানে দেখো, যে আমি সাইকেলগুলোকে যদি বলি 0 থেকে আমি t/2 থেকে 2t, তাহলে ফার্স্ট হাফ সাইকেল কারেন্টের ডিরেকশন যেদিকে, সেকেন্ড হাফ সাইকেলে কারেন্টের ডিরেকশন অপোজিট ডিরেকশনে। আমরা এসি কারেন্ট সম্পর্কে ইন ডিটেলস পরবর্তীতে পড়ব। তাহলে এই জাতীয় যে প্রবাহ তাকে আমরা বলছি পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, রাইট। নেক্সট, তড়িৎ প্রবাহের অভিমুখ। দেখো কারেন্ট অলওয়েজ flow opposite to the flow of ইলেকট্রন। ইলেকট্রন যেদিকে ফ্লো করে কনভেনশনাল কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো করবে। ছবিতে দেখা যাচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কি করছে, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আমার ইলেকট্রনকে বিকর্ষণ করছে, তার ফলে ইলেকট্রন কি হবে, এই নেগেটিভ টার্মিনাল থেকে প্রবাহিত হতে থাকবে এবং পজিটিভ টার্মিনালের দিকে যাবে। ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে ফ্লো হতে হতে পজিটিভ টার্মিনালের দিকে যাবে। তার মানে ইলেকট্রনের ফ্লোটা আমি যদি দেখাতে যাই, যে ইলেকট্রনটা এখান থেকে ফ্লো হচ্ছে, এইভাবে ঘুরে এইখানে ফিরে আসছে। ইলেকট্রনটা যেদিকে ফ্লো হলো, কারেন্ট ফ্লো কি হবে, ঠিক অপোজিট দিকে হবে। ব্যাটারির পজিটিভ ডিরেক্ট পোল থেকে নেগেটিভের দিকে আসবে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হয়, ইলেকট্রিক ফিল্ড সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে হয়। এর ডিরেকশন কোথা থেকে হচ্ছে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করবে, কারেন্ট ফ্লো কিন্তু সেই দিক বরাবরই হবে। আশা করি কথাটা এইখানে তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট কি, কারেন্টকে আমরা বলতে পারি একটা স্কেলার কোয়ান্টিটি। তা স্যার কেন কারেন্টকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো, তার কারণ দেখো, যে তড়িৎ প্রবাহের কি হচ্ছে, একটা অভিমুখ আছে,
মানও আছে, কোনো অসুবিধা নেই। তাহলে যে সকল রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে তাদেরকে তো আমরা ভেক্টর বলি। তাহলে কারেন্টকে কেন স্কেলার বলবো? তার কারণ কারেন্ট আমাদের ভেক্টর এলজেব্রা মানে না। ওবেই করে না ভেক্টর এলজেব্রা, নর্মাল এলজেব্রাকে মেনে চলে, সাধারণ বীজগণিত। বাই কনভেনশন এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে দেখো এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট আর 4 অ্যাম্পিয়ার কারেন্ট এরা কি হচ্ছে জাংশন ওর দিকে অ্যাপ্রোচ করছে, আর এই 7 অ্যাম্পিয়ার কারেন্ট কি হচ্ছে জাংশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে যে প্রবাহটা জাংশনের দিকে অ্যাপ্রোচ করে তাকে আমরা পজিটিভ ধরি, আর যেটা জাংশন থেকে বেরিয়ে যায় তাকে আমরা ধরি নেগেটিভ। কথাটা বোঝাতে পারলাম? তার মানে ও পয়েন্টে টোটাল কারেন্ট কত, যে 3 অ্যাম্পিয়ার পজিটিভ, 4 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের পজিটিভ, আর 7 অ্যাম্পিয়ার নেগেটিভ। দেখো তো এটা যোগ করলে কত হচ্ছে, 0 হচ্ছে। বা আমি বলতে পারি 3 অ্যাম্পিয়ার প্লাস 4 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 7 অ্যাম্পিয়ার। তাহলে এটা কি মানছে? এটা আমাদের নর্মাল অ্যালজেব্রিক রুলকে মেনে চলছে। তার জন্য কি বললাম যে তড়িৎ প্রবাহ একটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। আশা করি কথাটা বোঝা গেল, রাইট? আর যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো, তাহলে যদি এটা ভেক্টর সাম হতো, তাহলে দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার হতো, কেননা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? কিন্তু তা না হয়ে হচ্ছে কত, 7 অ্যাম্পিয়ার। কাকে মানছে? আমাদের নর্মাল বীজগণিতকে মেনে চলছে। নাও এগুলো তো একদমই ইজি, যে বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট হলে সেখানে তড়িৎ প্রবাহ হবে, ওপেন সার্কিট হলে তড়িৎ প্রবাহ হয় না, শর্ট সার্কিট যখন কি হয় রেজিস্ট্যান্স বা রোধটা 0 হয়ে যায়। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট কি যদি আমরা তড়িৎ প্রবাহের বলি, দ্যাট ইজ ইএসইউ বা স্ট্যাট অ্যাম্পিয়ার। আর তড়িৎ চুম্বকীয় একক হচ্ছে ইএমইউ, আর এসআই ইউনিট কি অ্যাম্পিয়ার। আমাদের রিলেশন মাথায় রাখতে হবে, 1 অ্যাম্পিয়ার সমান সমান 3 × 10⁹ ইএসইউ বা 1/10 ইএমইউ। কি হতে পারে এগুলো থেকে? আমাদের শর্ট কোশ্চেন করতে পারে বোর্ড এক্সামে, রাইট? নেক্সট এই টপিকটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, যে তড়িৎ প্রবাহ ঘনত্ব, কারেন্ট ডেন্সিটি। বা এটাকে আমরা বলতে পারি সারফেস কারেন্ট ডেন্সিটি। মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব কাকে বলছি? মনে করো যে আমাকে একটা পরিবাহী দেওয়া হয়েছে, আমি একটা সিলিন্ড্রিক্যাল পরিবাহীর কথা কল্পনা করছি। যে এটা আমার একটা পরিবাহী আছে, এই পরিবাহীর এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ, আর এর মধ্য দিয়ে কি হচ্ছে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে। আমরা কি বলবো? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই অ্যাম্পিয়ার। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত?
I বাই এ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এই যে I বাই এ কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাকেই আমরা বলি কি, কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব। এটাকে আমরা জে দিয়ে ডিনোট করি, জে ইকুয়াল টু আমাদের I বাই এ। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। ওকে, নাও আমাদের কি তড়িৎ প্রবাহ বা কারেন্ট, কারেন্ট কি ছিল? কারেন্ট আমরা বলছি স্কেলার, বাট যখনই আমরা কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্বের কথা বলবো, এটা একটা ভেক্টর হবে। কেন ভেক্টর হচ্ছে বোঝার চেষ্টা করতে হবে। দেখো, ফিজিক্সে আমরা এরিয়া বা ক্ষেত্রফল, এরিয়াকে আমরা কি বলছিলাম? ভেক্টর কোয়ান্টিটি বলছিলাম। মনে করো আমার কাছে একটা সারফেস আছে, যে এরকম একটা আমার সারফেস রাখা আছে, এই যে সারফেসটা আছে, এই সারফেসটাকে আমি বলছি এস। তাহলে এই সারফেসের ডাইরেকশন কোন দিকে হয়? এই সারফেসের ডাইরেকশন হয় সবসময় সারফেস নর্মাল। দ্যাট মিনস এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যে দিকটা আসবে, এই দিকটা হবে সারফেসের ডিরেকশন। এটাকে আমরা বলি এন ক্যাপ। কথা ক্লিয়ার? বা সারফেস নর্মাল। কথা যখন বোঝা গেল, তাহলে দেখো সারফেসের যখন একটা ডিরেকশন আছে, সো যে বা আমাদের প্রবাহ ঘনত্ব তারও একটা ডিরেকশন আছে। আগের ছবিটায় আমরা কি দেখলাম, যে তড়িৎ প্রবাহের সাথে যে সারফেসটা আছে সেটা পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। আমরা আরেকবার একটু এঁকে দেখব, যে সাপোজ এটাকে আমি একটু হালকা মোটা করি। এই যে আমার পরিবাহী তার আছে, এর মধ্য দিয়ে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এর মধ্য দিয়ে এখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এই যে সারফেস, এই যে এস সারফেস, এই এস সারফেসের ডিরেকশন এন ক্যাপ আর কারেন্টের ডিরেকশন আই একই দিকে না? তার ফলে আমরা এটাকে লিখতে পেরেছিলাম জে ইকুয়াল টু কি আই বাই এ, বা আমি আই বাই এস বললাম, আই বাই এস আমি বললাম। এইবার যদি সারফেসটা আমার প্রবাহের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রিতে না থাকে, থিটা কোণে হেলানো থাকে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করতে হবে।
ওহো, হ্যাঁ আমাদের তড়িৎ প্রবাহটা এইভাবে হচ্ছে। তড়িৎ প্রবাহ এইদিকে হচ্ছে আই, আর এইটা হচ্ছে আমাদের সারফেস, এই সারফেসটাকে আমি বলছি ডিএস। তাহলে ডিএস সারফেসটা কি হচ্ছে, আগের যে সারফেস আছে তার সাথে থিটা অ্যাঙ্গেলে আনত। এই যে জায়গাটা সলিড করছি, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে সারফেস নরমালও কি হবে, থিটা কোণে আনত হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা আমার সারফেস নরমাল এন ক্যাপ, আর তাহলে এই অ্যাঙ্গেল যেটা এটা থিটা। তাহলে আই এর দিকে ডিএস এর কম্পোনেন্ট কি হবে, ডিএস কস থিটা হয়ে যাবে, হ্যাঁ কি না? তোরা বলবি হ্যাঁ অবশ্যই ডিএস কস থিটাই হবে। তাহলে সেক্ষেত্রে কারেন্ট ডেন্সিটি জে কত হয়ে গেল, কারেন্ট আই ডিভাইডেড বাই ডিএস কস থিটা, ঠিক? এটাকে আমি ক্ষুদ্র কারেন্ট ডিআই ধরলাম, একটু মডিফাই করে লিখি, যে ক্ষুদ্র সারফেস ধরেছি, সো এটাকে আমি ধরছি ডিআই। ডিআই সমান সমান কি আসছে, ডিআই বাই ডিএস কস থিটা, রাইট? তাহলে এখান থেকে ডিআই কত আসছে, জে ডিএস কস থিটা, ঠিক কিনা? তো বলবি হ্যাঁ একদম ঠিক, তাই তো? তাহলে এটাকে আমরা একটু লিখলে কি আসবে, ডিআই সমান সমান জে ডট ডিএস। তাহলে টোটাল কারেন্ট আই ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, যে সারফেস ইন্টিগ্রেশন জে ডট ডিএস, এটা আমরা পাচ্ছি। বলো, আশা করি এই অবধি কথা ক্লিয়ার। নাও ইলেকট্রিক কারেন্ট এবং কারেন্ট ডেন্সিটির মধ্যে আমরা একটা ডিফারেন্স দেখিয়েছি। বলা হয়েছে কি, যে পরিবাহীর সার্বিক বৈশিষ্ট্যের উপর ইলেকট্রিক কারেন্ট আমাদের নির্ভর করছে, আর প্রবাহ ঘনত্ব কি, প্রবাহী মধ্যস্থ কোন বিন্দুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করছে। প্রথমটা একটা ম্যাক্রোস্কোপিক, আর সেকেন্ডটা আমাদের মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি। ফার্স্টেরটা স্কেলার, সেকেন্ডেরটা ভেক্টর। ফার্স্টেরটার ইউনিট, তড়িৎ প্রবাহের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর প্রবাহ ঘনত্বের ইউনিট অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আশা করি কথা ক্লিয়ার। নাও আমাদের দুটো প্রবলেম দেওয়া হয়েছে, যে কি বলা হচ্ছে, আমাকে আই দিয়েছে, আই ইকুয়াল টু কি, টি কিউব
প্লাস 2t স্কোয়ার প্লাস 10 অ্যাম্পিয়ার, t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 1 সেকেন্ডে কতটা আধান যাবে? তাহলে আধান কিউ ইকুয়াল টু জানি আমরা ইন্টিগ্রাল আই ডিটি, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 আই ডিটি, আই এর ভ্যালুটা পুট করে দাও, যে টি কিউব প্লাস 2t স্কোয়ার প্লাস 10 ডিটি, টি কিউবের ইন্টিগ্রেশন করলে টি টু দি পাওয়ার 4/4, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে টি কিউব বাই 3 মানে 2t কিউব বাই 3 আসবে, আর 10 এর ইন্টিগ্রেশন করলে 10t। 0 to 1 যদি আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি, দ্যাট ইজ 10⁻1 কুলম্ব এটা আমাদের আসছে। নেক্সট যে টপিকটা, দ্যাট ইজ আমাদের থার্মাল ভেলোসিটি অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। থার্মাল ভেলোসিটি পড়বো আর কি পড়বো, ড্রিফট ভেলোসিটি। তাহলে আমাদের জানতে হবে যে থার্মাল ভেলোসিটি কি আর ড্রিফট ভেলোসিটি। দেখো আমরা আগেই বলছি, আমরা কি করছি, পরিবাহী পদার্থ নিয়ে কথাবার্তা বলছি। তাহলে পরিবাহী পদার্থ নিয়ে যখনই কথাবার্তা বলবো, তাহলে পরিবাহী পদার্থের মধ্যে কি থাকবে, যে আমার মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রনটা এদিক ওদিক ছোটাছুটি করবে। যেমন ছবিতেই দেখো, এই একটা মুক্ত ইলেকট্রন, এই একটা মুক্ত ইলেকট্রন, এটা কি হচ্ছে, পুরো ল্যাটিস জুড়ে এ একবার এদিকে ছুটছে, একবার এদিকে ছুটছে, এ এদিকে ছুটছে, কখনো এদিকে ছুটছে, কোনো একটা ইলেকট্রন এখানে আছে এদিকে ছুটছে বা এদিকে ছুটছে। তার মানে এদের যে ছোটাছুটি করার প্যাটার্ন, এই ছোটাছুটি করার কোনো সুনির্দিষ্ট প্যাটার্ন নেই, এলোমেলো ভাবে এদিক ওদিক ছোটাছুটি করে। কার প্রভাবে? তাপ শক্তির প্রভাবে, বাহ্যিক তাপ শক্তির প্রভাবে। আর এই জিনিসটাকে আমরা বলছি থার্মাল ভেলোসিটি। যেহেতু অণুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করছে, তার জন্য তাদের কি হয়, অ্যাভারেজ ভেলোসিটি 0 হয়। আর অ্যাভারেজ ভেলোসিটি 0 হওয়া, চার্জের অ্যাভারেজ ভেলোসিটি 0, সো কোনো তড়িৎ প্রবাহ হবে না, কারেন্ট ফ্লো হবে না সাধারণ অবস্থায়। তুমি যদি সাধারণ অবস্থায় লোহা গরম করে রেখে দাও, তাহলে কি ওর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হয় না? কেন? কারণ লোহার মধ্যে কি হচ্ছে, যে ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন গুলো আছে, তারা এদিক ওদিক র্যান্ডামলি ছোটাছুটি করছে। তার মানে যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগটা আমার শূন্য হয়ে যায়। তাহলে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। এটা মোটামুটি থার্মাল ভেলোসিটি 10⁵ মিটার পার সেকেন্ড এই অর্ডারের অ্যাপ্রক্স হয়। এইবার আমরা ধরছি যে নাম্বার অফ পার্টিকেল আছে এনটা, বা আমি বলছি নাম্বার অফ ইলেকট্রন, এটা আমার এন খানা আছে। তাহলে ফার্স্ট যে ইলেকট্রন, সেটা সাপোজ u1 বেগ নিয়ে যাচ্ছে, u1 ইউনিট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। সেকেন্ড ইলেকট্রন সে u2 ইউনিট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। থার্ড ইলেকট্রন u3 ইউনিট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এইভাবে এন নাম্বারের যে ইলেকট্রনটা আছে বা nth ইলেকট্রন আছে, সেটা un ইউনিট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এটা যদি যায়, তাহলে অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কত? সেটাকে আমি বলতে পারি ইউ বার। বার দিয়ে আমরা থার্মাল ভেলোসিটিকে ডিনোট করি। সো ইউ বার ইকুয়াল টু আমাদের আসবে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস এইভাবে করতে করতে n তমর জন্য un ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেকট্রন n। এই যে অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি, এই অ্যাভারেজ থার্মাল ভেলোসিটিটা কি হয়ে যাবে, 0। আশা করি কথাটা ক্লিয়ার। এইবার যে কনসেপ্টটা আসছে, সেটা আসছে ড্রিফট ভেলোসিটি। দেখো, বিচলন বেগ, বেসিক্যালি
কি করা হচ্ছে, এল লেন্থের একটা আমার কন্ডাক্টর আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ একটা এল লেন্থের আমাদের কন্ডাক্টর রাখা আছে। এর মধ্যে কি হয়েছে, প্রথমে থার্মাল ভেলোসিটির কারণে ইলেকট্রন গুলো র্যান্ডমলি এদিক ওদিক মুভ করছে, যাদের অ্যাভারেজ ভেলোসিটিটা আমি 0 বলছি। এবার এই কন্ডাক্টরটাকে আমি একটা ভি বিভবের সোর্সের সাথে জুড়ে দিয়েছি, মানে কন্ডাক্টরের বোথ সাইডে আমি একটা বিভব পার্থক্য ভি ক্রিয়েট করছি। যেই ক্রিয়েট করেছি, এই পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ই থাকবে, তাই তো? এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা কি জানি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে কাজ করছে, ইলেকট্রন গুলো ঠিক তার অপোজিট ডিরেকশনে মুভ করবে, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ পোলারিটি থেকে পজিটিভ পোলারিটির দিকে ইলেকট্রনের মুভমেন্ট শুরু হবে। ইলেকট্রন গুলো এবার এদিক ওদিক না গিয়ে একটা নির্দিষ্ট দিকে আমার প্রবাহিত হতে শুরু করবে। কার ইনফ্লুয়েন্সে হলো, বাইরে থেকে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, যার জন্য হলো। তার মানে এবার আর কিন্তু ইলেকট্রন গুলো লব্ধি বেগ 0 নয়, তার মানে রেজাল্ট্যান্ট ভেলোসিটি এখন আর 0 নয়। এটা এখন আর 0 নয়। তাহলে বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রন গুলো যে গড় বেগ অর্জন করলো তাকেই আমরা বলছি বিচলন বেগ, ইংলিশে বলে ড্রিফট ভেলোসিটি। আশা করি কথাটা ক্লিয়ার, তাই তো? এইবার দেখো, প্রবাহীটা কি এল লেন্থের প্রবাহী, আর আমাদের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সমান সমান আমরা লিখতে পারি ভি বাই এল। কেননা দেখো, পয়েন্ট চার্জ থেকে আমরা যদি আর ডিস্টেন্স দূরে যাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড প্রপোর্শনাল টু আমরা জানি 1/r², আর পোটেনশিয়াল প্রপোর্শনাল টু 1/r। সেই কারণে ই সমান সমান আমরা লিখতে পারি ভি বাই আর। সো তড়িৎ ক্ষেত্র কি, ভি বাই এল। এবার ইলেকট্রনটা মুভমেন্ট করছে কার বিরুদ্ধে, ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে। তাহলে যে কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই হয় এবং সেখানে কিউ চার্জ থাকে, তাহলে তার উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত হয়, কিউ ই। এবার ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, সো ইলেকট্রনের উপর প্রযুক্ত বল কত হবে, এফ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই। আশা করি কথাটা ক্লিয়ার। তাহলে একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত কি, আমি ফোর্সও পেয়ে গেলাম। আর নিউটনের সেকেন্ড ল অনুসারে ইলেকট্রনের ত্বরণ এ কত হয়ে যাবে, এফ বাই এম স্টার, দ্যাট ইজ মাইনাস ই বাই এম স্টার। এই জিনিসটা আসবে। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম ইলেকট্রিক ফিল্ড ই, এটা আসলো কি পোটেনশিয়াল ডিফারেন্স ভি বাই এল। আমরা মান নিয়ে কাজ করবো অনলি। ই ইকুয়াল টু কি, ভি বাই এল। ভি হচ্ছে পোটেনশিয়াল, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এবার ফোর্স অন ইলেকট্রন কত, এটা এফ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই, এটা আমরা পেয়েছি। অ্যাক্সিলারেশন অফ ইলেকট্রন, এটাকে আমরা এ বলতে পারি, এ ইকুয়াল টু কি, ফোর্স বাই মাস। মাসটাকে আমরা লিখছি এম স্টার। তাহলে এম স্টারটা কি জিনিস, এম স্টারকে বলা হয় এফেক্টিভ মাস। কেন এফেক্টিভ মাস, কারণ যখন এই ড্রিফট ভেলোসিটি দেখবো, এই ড্রিফট ভেলোসিটির মানটা মোটামুটি 10⁵ থেকে 10⁶ মিটার পার সেকেন্ড এই অর্ডারে হয়। তার মানে এটা কি হাই ভেলোসিটি, আর ইলেকট্রন প্রায় মাসলেস। তার মানে একটা
সাবঅ্যাটমিক পার্টিকেল যখন এতটা হাই ভেলোসিটি নিয়ে যায় তখন তার মাস পরিবর্তিত হয়। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা এই মাসটা বের করতে পারি। দ্যাট ইজ এম স্টার ইকুয়াল টু লেখা হয় সাম m0 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যখন ভিটা নিয়ার অ্যাবাউট সি হয়ে যায় তখন এই এম স্টার টেন্স টু ইনফিনিটি হয়ে যায়। তাই এইটা কি এখন আমাদের জানতে হবে? অ্যান্সার ইজ নো, আমাদের সিলেবাসের রেসপেক্টে জানার দরকার নেই। কথাটা মাথায় থাকবে। আর m0টা কি? m0 হচ্ছে আমার রেস্ট মাস অফ ইলেকট্রন। স্থির অবস্থায় ইলেকট্রনের ভর। তাহলে রেস্ট মাস আমরা ইলেকট্রনের জানি 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে অ্যাক্সিলারেশনটা আমি পেলাম, রাইট? এখন প্রথমে তো থার্মাল ভেলোসিটি ইউ ছিল, অ্যাক্সিলারেশন পেয়েছি। তাহলে ইকুয়েশন অফ মোশন আমরা জানি, গতীয় সমীকরণ। তাহলে ইকুয়েশন অফ মোশন ভি ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস এটি। এই ইকুয়েশনটা আমরা জানি। এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে ফার্স্ট ইলেকট্রন, তাহলে ফার্স্ট ইলেকট্রন আমাদের এন খানা ইলেকট্রন রয়েছে, তাহলে ফার্স্ট ইলেকট্রনের ক্ষেত্রে ভেলোসিটি v1 ইকুয়াল টু সাম u1 প্লাস এ টাউ 1। সেকেন্ড ইলেকট্রনের ক্ষেত্রে বলতে পারি v2 ইকুয়াল টু u2 প্লাস এ টাউ 2। এইভাবে nth ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলতে পারি vn ইকুয়াল টু un প্লাস এ টাউ n। আচ্ছা, এই টাউটাকে জিনিস, টাউটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম বা বিরাম অবধি। রিল্যাক্সেশন টাইম কি? দেখো, ইলেকট্রন গুলো তো মুভ করছে। আগের পেজটায় আসি। এখানে কি হচ্ছে? ইলেকট্রন গুলো মুভমেন্ট করছে। ইলেকট্রন গুলো কোথা থেকে এসছে? কোনো পরমাণু থেকে বেরিয়েছে। তাহলে যে পজিটিভ আয়ন গুলো আছে সেগুলো তো স্থির, আর ইলেকট্রনটা মুভ করছে। এবার ইলেকট্রন যখন মুভ করবে তখন ইলেকট্রনের পসিবিলিটি আছে না যে কোনো একটা পজিটিভ আয়নকে ধাক্কা মারা? নিশ্চয়ই আছে। তাহলে পরপর দুটো এরকম ধাক্কা, যে একটা ইলেকট্রন একটা পজিটিভ আধানকে ধাক্কা মারলো, মারার পরে সেই ইলেকট্রনটা পুনরায় আবার একটা পজিটিভ আয়নকে ধাক্কা মারলো, এই দুটো ধাক্কার মধ্যে যে টাইমটা থাকবে সেটাকে আমরা বলবো রিল্যাক্সেশন টাইম, যেটাকে আমরা টাউ দিয়ে ডিনোট করলাম। ওকে, তাহলে এটা দাঁড়ালো। এইবার আমাদের টোটালটা কত আসছে দেখো। এখানে যদি টোটালটা বের করি তাহলে টোটাল হচ্ছে আমাদের সে v1 প্লাস v2 প্লাস v3, এইভাবে করতে করতে vn অবধি আছে। আর এদিকে u1 প্লাস u2 প্লাস u3, এইভাবে করতে করতে un অবধি। এটা প্রত্যেকটা থেকে এ কমন গেলে পড়ে থাকে টাউ 1, টাউ 2, টাউ 3, টাউ n, এটা থাকছে। আসলো। তাহলে এবার আমাদের দরকার জানার কি? অ্যাভারেজ। তাহলে n দিয়ে ভাগ করে দাও যখন অ্যাভারেজটা জানতে চাইছি। তাহলে আমাদের আসে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট ডট ডট
প্লাস Vn ডিভাইডেড বাই n ইকুয়াল টু এদিকে উপরে থাকছে U1 প্লাস U2 প্লাস U3 ডট ডট প্লাস UN বাই কত n। এ কমন নিলে উইদিন ব্র্যাকেট τ1 τ2 τ3 প্লাস ডট ডট করে প্লাস τn ডিভাইডেড বাই n, এই জিনিসটা পড়ে থাকছে। এবার ফার্স্ট টার্মটা কি? ফার্স্ট টার্মটা আমাদের অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি বা তাপীয় বেগ। তাহলে এই অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কত হয়? 0 হয়, ফার্স্ট টার্মটা 0। আর সেকেন্ড যে এই কোয়ান্টিটিটা আছে এটাকে বলছি অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, এটাকে বলছি টাউ। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়াচ্ছে প্রথমটা হচ্ছে ভিডি অ্যাভারেজ ড্রিফট ভেলোসিটি ইকুয়াল টু এ টাউ, এটা দাঁড়ালো। অ্যাক্সিলারেশনের ভ্যালুটা আমরা বের করেছিলাম, কি ছিল? মাইনাস ই ই বাই এম স্টার ইন্টু টাউ। তাহলে এইটা হলো আমার ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন। আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। ওকে, যদি অনলি ম্যাগনিটিউড দিয়ে লিখি, অনলি ম্যাগনিটিউডে লিখলে আমাদের আসবে যে ভিডি ইকুয়াল টু ইই বাই এম স্টার টাউ। এখন আর একটু ভাবতে হবে, কিভাবে ভাববো আর একটু। আমরা এল লেন্থের প্রবাহী নিয়ে কথা বলছিলাম। ওকে, তাহলে একটা ইকুয়েশন তো আমরা জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এসটা কত? এসটা তো এল, আর অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি 0, তাহলে এই ফার্স্ট টার্ম 0। এল ইকুয়াল টু কত আসবে? হাফ এ, এর মান কত? ই ই বাই এম স্টার, আর টিটা কি? টাউ স্কোয়ার। এটা এইটা হচ্ছে এল এর মান। আর ভেলোসিটি ভিডি মানে কি? সরণ বাই সময়, দ্যাট মিনস এল বাই টাউ, এটাও আমরা লিখতে পারি। সো ভিডি সমান সমান আমাদের আসবে টাউ দিয়ে যদি এটাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে হাফ ই ই বাই এম স্টার টাউ, এইটাও কিন্তু আমরা পেয়ে থাকি। আশা করি তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নাও দেখো, ড্রিফট ভেলোসিটি এরিয়ার সাথে কি? এরিয়ার সাথে ইনভার্স প্রপোর্শনাল। তার মানে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হয় সেখানে ড্রিফট ভেলোসিটি বেশি হবে। ওকে, এইবার আমাদের যেটা মাথায় রাখতে হবে যে বিচলন বেগ এবং কারেন্টের মধ্যে যে রিলেশন, দেখো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। কি আছে?
আমার একটা পরিবাহী আছে যার লেন্থ হচ্ছে এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এটা আমাদের বলা আছে। এবার একে কি করা হয়েছে, একটা ইলেকট্রিক ফিল্ড ই দেওয়া হয়েছে, একে একটা ইলেকট্রিক ফিল্ড ই দেওয়া হয়েছে। তার মানে কি, ইলেকট্রন গুলো এবার ড্রিফট ভেলোসিটি ভিডি তে মুভ করবে। তাহলে ডিটি টাইমে ও যে দূরত্বে যায় সেটা কি, ভিডি ইন্টু ডিটি, বেগ ইন্টু সময়। তাহলে এই চোঙের লেন্থ কত, এল ইকুয়াল টু ভিডি ইন্টু ডিটি। চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে ভলিউম অফ দ্য সিলিন্ডার সেটা কত, এ ইন্টু এল। কারণ একটা সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি তার দৈর্ঘ্য দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে, চোঙের আয়তন পাওয়া যাবে। তাহলে এ ইন্টু এল কি, ভিডি ডিটি ইন্টু এ, এটা পেলাম চোঙের আয়তন। এখন এন যদি ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি হয়, তার মানে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে স্মল এন। দ্যাট মিনস টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্যাপিটাল এন বাই ভলিউম ভি। তাহলে টোটাল নাম্বার কত, এন ইকুয়াল টু স্মল এন ইন্টু ভি, আর ভিটাই আমি পেয়েছি ভিডি ডিটি ইন্টু এ। তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা এন ইকুয়াল টু স্মল এন ইন্টু এ ভিডি ডিটি, রাইট। এক একটা ইলেকট্রনের আধান স্মল ই করে, তাহলে মোট আধান কত, ই ইন্টু এন এ ভিডি ডিটি। এবার প্রবাহ মাত্রা কি, ডিটি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আমি প্রবাহ মাত্রা রিলেশন পাচ্ছি আই ইকুয়াল টু এন ই এ ভিডি, এন ই এ ভিডি, একটা ইম্পর্টেন্ট রিলেশন। কথাটা ক্লিয়ার? আর প্রবাহ ঘনত্ব কি, যদি কারেন্টকে এবার আমি তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা থাকবে না, পড়ে থাকবে কি, এন ই ভিডি। তাহলে জে ইকুয়াল টু এন ই ভিডি, অ্যানাদার ইম্পর্টেন্ট রিলেশন। আশা করি এই অবধি কথাবার্তা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রনের সচলতা, মোবিলিটি। দেখো এইগুলো হচ্ছে ফিজিক্সের বেসিক্যালি কোর কনসেপ্ট। মোবিলিটি মানে মাথায় রাখতে হবে ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ফিল্ড। একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনগুলো যে মুক্ত বিচলন বেগ লাভ করে তাকে। তার মানে ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি ভিডি হলে মোবিলিটি মিউ ইকুয়াল টু কি, ভিডি বাই ই। বোঝা গেল? এইবার ভিডি কত ছিল, ভিডি আমরা পেলাম ই ই বাই এম স্টার টাও, এটা পেয়েছি। তাহলে ভিডি বাই ই করলে কি পাচ্ছি, ই টাও বাই এম স্টার, এটাই তো আমরা পাচ্ছি। তার জন্য মোবিলিটি মিউ ইকুয়াল টু ই টাও বাই এম স্টার। বোঝা গেল? I think this is clear. কারেন্ট আই ইকুয়াল টু, একটু আগে আমরা পেলাম এন ই এ ভিডি, এটা পেয়েছি। আবার ভিডি মানে কি, মিউ ই। তাহলে এন ই এ মিউ ই, এটা আমরা পাচ্ছি এন ই এ মিউ ই, তাই তো পেলাম। এই এন ই এ মিউ, এই কোয়ান্টিটিটাকে আমরা বলছি সিগমা। বোঝা গেল? এন
এনি মিউটাকে আমরা বলছি সিগমা। তাহলে জে কত? জে হচ্ছে আই বাই এ, তাহলে এন ই মিউ ইন্টু ই, দিস ইজ জে। আর এন ই মিউ এই কোয়ান্টিটিটাকে বলছে সিগমা। সিগমা মানে কি? পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ক পেয়ে গেলাম, মানে জে সমান সমান আমরা লিখতে পারছি সিগমা ইন্টু ই। এই যে এটাকে কি বলে? ভেক্টর ফর্ম অফ ওহমস ল। কারেন্ট ডেন্সিটি জে ইকুয়াল টু পরিবাহিতাঙ্ক সিগমা ইন্টু ইলেকট্রিক ফিল্ড ই। আশা করি এই জায়গাটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। নাও এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ওহমের সূত্র। ছোটবেলা থেকে আমরা যা পড়েছি এক্স্যাক্ট তাই। কি বলছে? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, যান্ত্রিক বিকৃতি, আলো, চুম্বক ক্ষেত্র, এগুলো যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? যে একটা প্রবাহী আছে এ বি, এতে বিভব হচ্ছে ভিএ, বিতে বিভব হচ্ছে ভিবি, এবং এ প্রান্তের বিভব ভিএ বড় ভিবির থেকে। আর বর্তনীর মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? তাহলে এই প্রবাহিত কারেন্ট আই বিভব পার্থক্যের সমানুপাতিক, আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। প্রপোর্শনাল তুললাম, একটা ধ্রুবক কে আসবে, তাহলে আমরা লিখতে পাচ্ছি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই বাই কে। এবার এই 1/k-টাকে আমি একটা কনস্ট্যান্ট আর ধরছি, সো দিস ইজ আই আর, তাই তো? এবার প্রবাহীর দুই প্রান্তে আমি যে বিভব পার্থক্য দিয়েছি সেটা কনস্ট্যান্ট। এইবার যদি আই কে বাড়ানো হয়, জেনারেল কথায় কি হবে? আর কমে যাবে। আর যদি আর কে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাচ্ছে? আই কমে যাচ্ছে। এই ঘটনাটা ঘটছে। তার মানে আর প্রবাহীর এমন একটা প্রপার্টি যেটা কি করছে? তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে। তার জন্য এই আর কে প্রবাহীর রোধ বলা হচ্ছে। যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে প্রবাহীর রোধ বলে। ওহমের সূত্র থেকে ডেফিনেশন কি? কোনো প্রবাহীর দুই প্রান্তের, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকেই আমরা কি বলছি? পরিবাহী রোধ বলছি, রাইট? এইবার রোধের মাত্রাটা তোমরা একটু দেখে নেবে। রোধের অনন্যককে আমরা বলছি পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। অর্থাৎ যদি রোধ তড়িৎ প্রবাহে বাধা দেয়, কন্ডাক্টেন্স কি করবে? প্রবাহ হতে সহায়তা করবে। আর এর ইউনিট কি? মো, ব্যবহারিক ইউনিট। আর এসআই ইউনিট হচ্ছে সিমেন্স। মাথায় থাকবে। আর রোধের ইউনিট গুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, এগুলো নিয়ে আমি বিশেষ আলোচনা করলাম না। ওহমের সূত্রের লেখচিত্র দেখো। ওহমের সূত্র থেকে আমরা পাচ্ছি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু সাম আই ইন্টু আর। এটাকে ভি ধরলাম, ভি সমান সমান আমরা আই আর বলতে পারি। তাহলে ভিটাকে একটা ভ্যারিয়েবল যদি আমি ওয়াই ধরি, আর আইটাকে যদি একটা ভ্যারিয়েবল এক্স ধরা হয়, তাহলে ইকুয়েশনটা দেখতে কেমন? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সমান। আর ওয়াই ইকুয়াল টু এম এক্স যে সমীকরণ, এই সমীকরণ কি এর সমীকরণ? এই সমীকরণ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ঠিক কিনা?
তাহলে এটা কি হলো? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হলো। আর এমটা কি? এম হচ্ছে সরল রেখার নতি। তাহলে ওহমের সূত্রের নতিকে এই আর, তার মানে ওহমের সূত্রের আই বনাম ভি লেখচিত্রের নতি কি দেবে? 1/r দেবে। আর ভি বনাম আই লেখচিত্রের যে নতি সেটা কি দেবে? রেজিস্ট্যান্স আর কে দেবে। ঠিক আছে, কথাটা বোঝাতে পারলাম? আশা করি কথা এই অবধি ক্লিয়ার। কিছু সীমাবদ্ধতা আছে। দেখো, ওহমের সূত্র অনলি কন্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য, পরিবাহী পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, লোহা, অ্যালুমিনিয়াম এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সেমিকন্ডাক্টর বা সুপার কন্ডাক্টরে ওহমীয় সূত্র প্রযোজ্য নয়, অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেমিকন্ডাক্টরে প্রযোজ্য হবে না। সেমিকন্ডাক্টর ডিভাইসই আমরা আজকাল বেশি ব্যবহার করি, যেমন থার্মাল ডায়োডের ক্ষেত্রে দেখো লিনিয়ার কার্ভ হয়নি, পিএন জাংশন ডায়োড লিনিয়ার কার্ভ নয়, থার্মিস্টার লিনিয়ার কার্ভ না, ইলেকট্রিক বাল্বে লিনিয়ার কার্ভ না, টানেল ডায়োডেও আমরা কিন্তু লিনিয়ার কার্ভ দেখতে পাচ্ছি না আইভি লেখচিত্রে। তার মানে ওহমের সূত্র শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য হবেন, নন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, সুপার কন্ডাক্টর এগুলোর ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র অ্যাপ্লিকেবল হবে না। এগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা, আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব। দেখো, আগে রোধের রাশিমালাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা কি পাচ্ছিলাম? যে ধরে নাও আমার কাছে একটা কি আছে, যে সিলিন্ডার পরিবাহী আছে। এই পরিবাহীটাকে কি করছি আমি? একটা ভি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করে দিয়েছি। পরিবাহীর লেন্থটা আমাদের এল। তাহলে আমরা না একটু আগে একটা রিলেশন দেখলাম, যে আই ইকুয়াল টু এন ই এ ইন্টু ভিডি, এটা আমরা দেখেছি, তাই তো? তাহলে এন ই এ ইন্টু ভিডি দেখেছি। আর ভিডিটা আমরা জানি ড্রিফট ভেলোসিটি, সেটা ছিল ই ই বাই এম স্টার টাউ, ই বাই এম স্টার টাউ, এটা আমরা পেয়েছিলাম, তাই তো? তাহলে এখান থেকে জে ইকুয়াল টু এসছিল এন ই ভিডি, জে মানে হচ্ছে আমার আই বাই এ, ভিডির জায়গায় ভিডির মান বসিয়ে দেবো এন ই স্কোয়ার ই বাই এম স্টার টাউ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, যখন লিখতে পারি একটু এটাকে কারিকুরি করে লিখি, এন ই স্কোয়ার টাউ বাই এম স্টার ই, আর এটা তো আমাদের জে। আর ওহমস লর ভেক্টর রূপ থেকে আমরা দেখছিলাম জে ইকুয়াল টু কি? সিগমা ই। তাহলে এটাকে 1 নম্বর রিলেশন আর এটাকে যদি 2 নম্বর রিলেশন দেওয়া হয়, তাহলে এখান থেকে সিগমাটা কত আসছে? পরিবাহিতাঙ্ক সেটা আসছে এন ই স্কোয়ার টাউ বাই এম স্টার। রোধাঙ্ক রো ইকুয়াল টু হচ্ছে 1 by sigma, that is m star divided by n e square tau.
এটা দাঁড়াচ্ছে, রাইট? এটা যখন দাঁড়ালো তাহলে আমরা কি করব, এই সিগমার জায়গায় আমি 1/ρ লিখছি, 1/ρ। আর ই মানে কি, বিভব পার্থক্য বাই লেন্থ এল, এটা লিখতে পারি। আর জে, জে মানে কি, জে মানে আমরা জানি I/A। তাহলে এখান থেকে বিভব পার্থক্য ভি ইকুয়াল টু কি আসছে, রো এল বাই এ ইন্টু আই। এই যে রো এল বাই এ, আমরা একটু দেখলাম ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকেই আমরা পাচ্ছি যে আর ইকুয়াল টু কি, রো এল বাই এ। এই রোটাকে কি বলে, রোটাকে বলা হয় রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। বলো কথাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমরা এখান থেকে রোধের রিলেশন পেলাম, ঠিক? আচ্ছা, এখান থেকে আরো কিছু কনক্লুশন পাওয়া যাচ্ছে। কি কনক্লুশন? আমরা পেলাম পরিবাহিতাঙ্ক সিগমা n স্কয়ার টাউ বাই এম স্টার, আর রোধাঙ্ক রো ইকুয়াল টু এম স্টার ডিভাইডেড বাই n স্কয়ার টাউ। এখন দেখো এই এম স্টার n স্কয়ার এগুলো কনস্ট্যান্ট, তাহলে রোধাঙ্ক রো টাউ বা রিল্যাক্সেশন টাইমের ইনভার্স প্রপোর্শনাল। এখান থেকে একটা ধারণা স্পষ্ট হয়, দেখো রিল্যাক্সেশন টাইম যত বেশি হবে, রিল্যাক্সেশন টাইম যত বেশি হবে, তার মানে কি, যে দুটো কণার মধ্যে কলিশন টাইম বেশি লাগবে, সময় অবকাশ বেশি লাগবে। সময় অবকাশ বেশি লাগা মানে কলিশন কম হচ্ছে। কলিশন কম হলে কি হবে, রোধাঙ্ক কমে যাবে। কথাটা বুঝতে পারলাম? এবার যদি রিল্যাক্সেশন টাইম কম হয়, কি বললাম, রিল্যাক্সেশন টাইম কম, রোটা কম, রিল্যাক্সেশন টাইম যদি কম হয়ে যায়, নাম্বার অফ কলিশন বাড়বে। ইলেকট্রনের সাথে ধনাত্মক আধানের যে সংঘর্ষ, সেই সংঘাত বেড়ে যাবে। আর সেই সংঘাত বেড়ে গেলে কি হবে, পরিবাহীর টেম্পারেচার বাড়বে। তার মানে টেম্পারেচার বাড়লে রোধাঙ্ক বাড়ছে। কথাটা বলতে পারলাম? আর সিমিলার কথায় টেম্পারেচার যদি কমে যায়, রোধাঙ্ক কমে যাবে। রোধাঙ্কের ডেফিনিশন কি আসবে, যে দেখো রোধ আর ইকুয়াল টু আমরা পেলাম রো এল বাই এ। তাহলে রো সমান সমান কি, আর এ বাই এল। এখন যদি এটা আমার ইউনিট হয়, একক হয়, দৈর্ঘ্যটাও আমার একক হয়, তাহলে আর ইকুয়াল টু রো হবে। তার মানে কোন পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের যে রোধ, তাকে আমরা বলছি রোধাঙ্ক। আশা করি কথাটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে, রাইট? আচ্ছা, এইবার টেম্পারেচার এর উপর রোধ কিভাবে নির্ভর করে এটা আমাদের দেখতে হবে। দেখো রোধ উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে সেটা নির্ণয় করার জন্য বিজ্ঞানী ক্যালেন্ডার একটা ইকুয়েশন দিয়েছে, যেটাকে আমরা ক্যালেন্ডার্স ইকুয়েশন বলি। ক্যালেন্ডার ইকুয়েশনসটা কেমন দেখতে, বা ক্যালেন্ডারের সমীকরণটা দেখতে এরকম,
যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ RT ইকুয়াল টু হয় সাম R0 1 প্লাস আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি কিউ প্লাস গামা টি টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকে। টি এর অর্ডার যত বাড়বে এই আলফা বিটা গামা এর মান কমতে থাকবে। তার মানে আলফার মান সব থেকে বড়, দেন বিটা, দেন গামা, দেন ডেল্টা, এইভাবে কথাটা বলতে পারলাম। তার মানে এই বিটা গামা এগুলো খুব ক্ষুদ্র হওয়ার জন্য ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে লেখা যায় RT ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি। এখানে RTটা কি? রেজিস্ট্যান্স অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড। আর R0 কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধ। রাইট? তাহলে এখান থেকে, আর টি হচ্ছে উষ্ণতা পরিবর্তন, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি আসছে? RT ইকুয়াল টু সাম R0 প্লাস R0 আলফা টি। তাহলে আলফা কত? RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি। এই যে আলফা, এটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। কি বলে? রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয় আলফাকে। উপরে কি? রোধের একক, নিচে রোধের একক বাই উষ্ণতার একক। তার মানে আলফার ইউনিট কি আসছে? আলফার ইউনিট হবে পার ডিগ্রি সি অর পার ডিগ্রি ফারেনহাইট অথবা পার কেলভিন। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আরো এই বিষয়ে আলোচনা করা হবে।